দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তাপমাত্রার পারদ বেড়েই চলেছে। তৃতীয় দফায় আবারও সারা দেশে 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। আজ বাগেরহাটের মোংলায় সর্বোচ্চ তাপমাত্রা 41.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চলমান তীব্র দাবদাহ বেশ কিছুদিন অব্যাহত থাকবে এবং তাপমাত্রা আরও বেড়ে তা অতি তীব্র দাবদাহে রূপ নিতে পারে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি। এদিকে দাবদাহে দুর্বিষহ শ্রমজীবী মানুষের জীবন, কমেছে আয়। তীব্র রোদে আমসহ বিভিন্ন ফলের গুটি ঝরে যাওয়ার শঙ্কায় আছেন চাষিরা। রফিকুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। দাবদাহে পুড়ছে দেশ। দিন যতই যাচ্ছে তাপমাত্রার পারদ যেন ততই ঊর্ধ্বমুখী। অতিরিক্ত গরমে জনজীবন এখন বিপর্যস্ত। তাপমাত্রার এই বৈরিতায় সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। রোদে শরীরে জ্বলনি ধরলেও পেটের দায়ে রাস্তায় বের হতে হচ্ছে তাদের। আগে তবু 700-800 টাকা ইনকাম করতাম সারাদিনে, এখন সারাদিনও 500 টাকা ইনকাম করতে পারতেছি না। খুব সমস্যা, মানে যে একবারে কুলানি কঠিন, কামার কাজ নাই আর কি, মানুষ তো লোক বাড়ায় না। চলমান দাবদাহে বেশিরভাগ সময় ঘরবন্দি থাকছেন নগরবাসী, যার ফলে যাত্রী সংকটে আয় কমেছে উবার, রিক্সা ও অটো চালকদের। সংসার চালানোই এখন বড় দায় তাদের। গরমের জন্য তো মানুষ ঘর থেকে কম বেরোয়, যাদের প্রয়োজন বেশি তারা তো বেরোয়, কিন্তু যাত্রী অনেক কি কম। আগে ইনকাম ভালো হতো, এখন অনেক মানুষের চাকরি চলে গেছে, বাইকের উপর নির্ভরশীল অনেক মানুষ, যার জন্য যাত্রীর চেয়ে বাইকের সংখ্যা বেশি। অতিরিক্ত গরমে সড়কে পথচারীর সংখ্যা কমায় ফুটপাতের দোকানগুলো বন্ধ। যারাও পসরা সাজিয়েছেন, ক্রেতা সংকটে তাদেরও কাটছে অলস সময়। দোকান না খুললে পারি না, কারণ পেটের দিয়ে খুলতে হবে, তো খোলার পরে তেমন একটা বেচা কেনা হয় না। আমরা এখন বর্তমানে লসে আছি। এদিকে তীব্র দাবদাহে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও যশোর সহ বিভিন্ন জেলায় জনজীবন হাঁসফাঁস অবস্থা। গরমজনিত রোগের কারণে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। গুটি ঝরে যাওয়ায় আম ও লিচু সহ বিভিন্ন ফসলের ফলন নিয়ে শঙ্কায় কৃষকরা। আবহাওয়া অফিসও দিতে পারেনি কোনো সুখবর। বলছে সহসায় কমবে না গরমের তীব্রতা। তাপপ্রবাহ আমাদের যেটা গত 3 দিন যে পূর্বাভাস ছিল, আজকে সকাল 9:30 সেটা আবার আপডেট করা হয়েছে। সেটা আরও 3 দিন সেটা বর্ধিত করা হয়েছে এবং এপ্রিল মাস জুড়ে আমাদের সারা দেশে মোটামুটি তাপপ্রবাহ থাকতে পারে। কিছু এলাকা হয়তো বা তাপপ্রবাহে ঢুকতে পারে, আবার তাপপ্রবাহ আওতার বাইরে চলে যেতে পারে যদি আমাদের তাপমাত্রা কমে আসে। এদিক সেদিক হতে পারে, প্লাস মাইনাস, তেমন একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। যেহেতু তাপপ্রবাহ চলছে সারা দেশে, সেটা হয়তো বা তীব্র আকারও ধারণ করতে পারে। আপাতত সেটা তীব্র অবস্থায় আছে, অথবা অতি তীব্র হতে পারে যদি তাপমাত্রা 42 বা তার বেশি হয়। স্বস্তির আবহাওয়ার জন্য অপেক্ষা করতে হবে কালবৈশাখী ঝড় কিংবা ভারী বৃষ্টিপাতের। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। তাপপ্রবাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি নতুন করে বাড়ছে না। ফলে 28 এপ্রিল খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, তবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। শ্রেণীকক্ষের বাইরে কোনো কার্যক্রম চলবে না। এছাড়া ঘাটতি মেটাতে 28 এপ্রিলে পরবর্তী শনিবারগুলোতে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সূত্র থেকে এসব তথ্য জানানো হয়েছে। যদিও সকালে সচিবালয় শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার জানিয়েছেন, আগামী 2 দিনের তাপপ্রবাহ পর্যবেক্ষণ করে শনিবারের মধ্যে সিদ্ধান্ত হবে। ঈদ উল ফিতর ও নববর্ষের ছুটি শেষে গত 21 এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল, কিন্তু প্রচণ্ড গরমের কারণে ছুটি 1 সপ্তাহ বাড়ানো হয়। তাপমাত্রাটা আরো বৃদ্ধি পেতে পারে, সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিব যে দেখি কালকে কত তাপমাত্রা তো একদম স্থির থাকে না, ওঠানামা করে। চিন্তা তো সবারই আছে, আমারও আছে, আপনারও আছে, গার্জেনদের আছে, ছেলেমেয়ের বাবা মার ছেলেমেয়েরাও চিন্তা করছে। এটা থাকবেই, কিন্তু আমাদের দেশের আবহাওয়া সম্বন্ধে তো বুঝতে হবে আমরা কিভাবে করতে পারি। এটা তো যদি সবার মধ্যেই থাকবে, এটা কোনো কেস না। যুদ্ধকে না বলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যে কোনো প্রকারের আগ্রাসন ও নৃশংসতার বিরুদ্ধে কথা বলতে হবে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। থাইল্যান্ডে অনুষ্ঠিত জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন UNESCAPের 80তম অধিবেশনে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। মিয়ানমারের সামরিক সংঘাতে রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্বিত হওয়ায় এই অঞ্চলের নিরাপত্তায় হুমকি তৈরি করেছে বলেও জানান শেখ হাসিনা। রুহুল আমিন তুহিনের রিপোর্ট।
থাইল্যান্ডের ব্যাংককে জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইউএন স্ক্যাপ এর ৮০তম অধিবেশনে যোগ দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ হ্যাজ নো অপশন বাট টু ইনভেস্ট হেভিলি ইন ক্লাইমেট রেজিলিয়েন্স। এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহযোগিতা, উন্নয়ন ও সংকট সমাধানে জোর দেন প্রধানমন্ত্রী। মিয়ানমারের সহিংসতা ও রোহিঙ্গা সংকট নিরসনে এ অঞ্চলের নেতাদের তৎপরতা দ্বিগুণ করার তাগিদ দেন শেখ হাসিনা। The Rohingya repatriation process is also getting delayed. মিয়ানমারের সাম্প্রতিক সামরিক সহিংসতায় রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্বিত হচ্ছে। এতে আমাদের এ অঞ্চলে অত্যন্ত নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। মিয়ানমারের সংকট সমাধানে আসিয়ানকে আহ্বান জানাচ্ছি। আমাদের অবশ্যই দ্রুততম সময়ে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে। রোহিঙ্গাদের সমস্যার উৎপত্তি মিয়ানমারে, এর সমাধানও রয়েছে মিয়ানমারে। সংকট সমাধানে যত দেরি হবে ততই আঞ্চলিক সংযোগ, ঐক্য ও সমৃদ্ধি ভণ্ডুল হবে। এ বিশৃঙ্খলাকে শৃঙ্খলায় ফিরিয়ে আনতে আমাদের দ্বিগুণ তৎপরতা দরকার। Its solution also lies with Myanmar. বঙ্গবন্ধু কন্যা বিশ্ববাসীকে যুদ্ধের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। বলেন, আলোচনার মাধ্যমেই সংকট সমাধান সম্ভব। The preconditions for sustainable development is lasting. স্থায়ী উন্নয়নের পূর্ব শর্ত হল শান্তি ও নিরাপত্তা বজায় থাকা। আমাদের অবশ্যই আলোচনার মাধ্যমে আঞ্চলিক সমস্যার সমাধান করা প্রয়োজন। সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতায় পারস্পরিক সমঝোতার মাত্রা হওয়া উচিত। আমাদের অবশ্যই যে কোনো প্রকার সহিংসতা ও নৃশংসতার বিরুদ্ধে কথা বলতে হবে এবং যুদ্ধকে না বলতে হবে। বাংলাদেশ জাতিসংঘ মহাসচিবের নতুন শান্তি এজেন্ডার পক্ষে সমর্থন দিয়েছে। New agenda for peace. পরে প্রধানমন্ত্রী অধিবেশনে বাংলাদেশ বুথ ঘুরে দেখেন। এরপর সম্মেলনের সাইডলাইনে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য দেখা করেন স্কেপ এর চেয়ারপারসন আর্মিডা সালসিয়া আরিস জাবান। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। গণতান্ত্রিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে যেকোনো মূল্যে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সকালে নির্বাচন ভবনে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক সভা, ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করতে ডিসি, এসপিদের নির্দেশ দেন সিসি। শাকিলা করিমের রিপোর্টে বিস্তারিত। উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে বৃহস্পতিবার নির্বাচন ভবনে মাঠ প্রশাসনের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক সভার আয়োজন করে নির্বাচন কমিশন। সভায় স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা, পুলিশ প্রধান, সারা দেশের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সেই জন্য আমরা আজকে আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। স্বাগত বক্তব্যে ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ বজায় রাখতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচনটা যাতে অবাধ হয়, যারা ভোটার তারা যেন এসে নির্বিঘ্নে ভোট প্রদান করে আবার নির্বিঘ্নে বাড়ি ফিরে যেতে পারেন, এই বিষয়টার উপর আপনাদের দৃষ্টি রাখতে হবে। গণতান্ত্রিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে যে কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচন করানোর নির্দেশ দেন সিইসি। যদি এই ক্ষেত্রে আমরা ব্যর্থ হই তাহলে আমাদের যে গণতন্ত্রের যে অগ্রযাত্রা সেটাও ক্ষুণ্ণ হয়ে যেতে পারে। পরে সুষ্ঠু নির্বাচনের জন্য মাঠ পর্যায়ে প্রশাসনের প্রস্তুতি, সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। প্রতিটি উপজেলায় 2 থেকে 4 প্লাটুন বিজিবি মোতায়েন ও ইউনিয়ন প্রতি 1 জন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে বলেও জানান নির্বাচন কমিশন সচিব। বছর উপজেলার নির্বাচনে ইউনিয়ন পর্যায়ে আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং প্রত্যেকটি উপজেলায় 2 থেকে 4 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হবে। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষার জন্য যদি কোনো জেলায় অতিরিক্ত জনবলের প্রয়োজন হয় সেটাও নির্বাচন কমিশন দিতে সম্মত হয়েছে। 3 ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত সভা শেষে পুলিশ প্রশাসনের কোনো কর্মকর্তা গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। শাকিলা করিম, RTV, ঢাকা। শিক্ষার্থীদের অবরোধ ও বিক্ষোভের মধ্যে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। হল ছাড়তে বলা হয়েছে শিক্ষার্থীদের। এই ঘোষণায় শিক্ষার্থীরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। বর্তমানে উত্তেজনা বিরাজ করছে ক্যাম্পাসে। বাস, মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চুয়েটের 2 শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করল কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান।
22 এপ্রিল বিকেলে চট্টগ্রাম কাপ্তাই সড়কে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে চুয়েটের 2 শিক্ষার্থীর মৃত্যু হয়। এরপর থেকেই সড়ক অবরোধ করে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। 10 দফা ঘোষণা করে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যেতে থাকে। নিহত 2 শিক্ষার্থীর পরিবারকে 2 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানায় তারা। টানা অবরোধের চতুর্থ দিনে দুপুরে ক্যাম্পাসের স্বাধীনতা চত্বর এলাকায় থাকা শাহ আমানত পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। এ সময় সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর এবং আগুনের ঘটনায় দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। চুয়েট উপাচার্যের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের সভা হয়। সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ এবং বিকেল 5টার মধ্যে ছাত্রদের ও শুক্রবার সকাল 9টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। হল ছাড়ার নির্দেশনা পেয়ে শিক্ষার্থীরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠে। হল না ছাড়ার ঘোষণাও দেয় তারা। আমরা হল ছেড়ে যাচ্ছি না, ক্যাম্পাসও ছেড়ে যাচ্ছি না এবং আমাদের আন্দোলনও চলমান আছে। আমাদের আন্দোলনের দফাগুলো দাবিগুলো সম্পর্কে আমরা হচ্ছে যে প্রশাসনের সাথে আলোচনায় বসতে চেয়েছি, কিন্তু প্রশাসন আমাদের সাথে কোনো প্রকার আলোচনা না করে সেখানে প্রশাসনেরও আলোচনার কিছু রিকোয়ারমেন্ট ছিল, আমাদেরও কিছু রিকোয়ারমেন্ট ছিল। দুই পক্ষের নেগোসিয়েশনে এসে নেগোসিয়েবল একটা জায়গায় গিয়ে হয়তো আলোচনায় বসা যেত, যেটা প্রশাসনের ব্যর্থতার কারণে হচ্ছে যে আমরা সাধারণ শিক্ষার্থীরা আসলে সেই আলোচনায় বসতে পারিনি। এবং এই আলোচনা না বসে গিয়ে আমাদের সাথে কোনো কথাবার্তা না বলে ওনারা জরুরি মিটিং ডেকে হচ্ছে যে হল ভ্যাকেন্টের ঘোষণা দেয়। তো এই ধরনের অমানবিক সিদ্ধান্ত এবং আমাদের হলের বিদ্যুৎ এবং পানির লেক কেটে দেয়। তো এই ধরনের আসলে অমানবিক সিদ্ধান্তের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এরকম অসহায় অবস্থায় আমরা আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং হচ্ছে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমরা আসলে আশ্রয় চাচ্ছি। এবং বর্তমানে ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। মৌসুমী রহমান, RTV। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিটে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে এই চিঠি দেয় দুদক। এর আগে বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে দুদকে চিঠি দেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। চিঠিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ 34 বছর 7 মাস চাকরি করে গত 30 সেপ্টেম্বর 2022 সালে অবসরে যান। অবসর গ্রহণের পর দেখা যায় বেনজির আহমেদের স্ত্রী ও কন্যাদের নামে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে, যা তার আয়ের তুলনায় অসম। গত 31 মার্চ একটি জাতীয় দৈনিকে বেনজির আহমেদের সম্পদ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। উন্নয়নের মানুষের নামে লুটের সমারোহ চালাতে নদী ভরাট, গাছপালা ধ্বংসসহ গণবিরোধী প্রকল্প নিচ্ছে সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রচণ্ড তাপপ্রবাহের কারণে ঢাকা দক্ষিণ বিএনপি আয়োজিত বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচিতে তিনি এমন কথা বলেন। সরকার বাংলাদেশের মানুষকে বাঁচতে দিতে চায় না বলেও অভিযোগ করেন রিজভী। সরকারি ব্যর্থতার কারণে প্রতিটি খাদ্যপণ্যের দাম লাগামহীন বলেও মন্তব্য রিজভীর। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আমাদের সন্তান তুল্য, আমাদের বিশেষজ্ঞ, আমাদের বিজ্ঞানী, আমাদের পরিবেশবিদরা বারবার বলেছে কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ উৎপাদন করেন না। সরকারকে বারবার বলেছে, কিন্তু উন্নয়নের মানুষের নামে টাকা লুটের যে মহা আয়োজন, মহা সমারোহ চলছে, বারবার মানুষ বলেছে যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে কয়লা পুড়িয়ে পড়েন না, কারণ আমাদের স্বাস্থ্য, আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের অক্সিজেন হচ্ছে আমাদের সুন্দরবন। মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির 288 জন সেনা ও বিজেপি সদস্যকে ফেরত পাঠানো হয়েছে। সকাল 6টার দিকে কক্সবাজার শহরে নুনিয়াছড়া BIWTA জেটি ঘাটে বাংলাদেশের একটি বেসরকারি জাহাজে তোলা হয় তাদের। এরপর গভীর বঙ্গোপসাগরে অবস্থানরত মিয়ানমারের বড় জাহাজে করে তারা সে দেশের উদ্দেশ্যে পাঠানো হয়। এ সময় বাংলাদেশ ও মিয়ানমার সরকারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে বান্দরবানের নাইখাংছড়ি থেকে বিজেপির হেফাজতে কঠোর নিরাপত্তায় জেটি ঘাটে আনা হয় বাংলাদেশে আশ্রয় নেওয়া বিজেপি ও সেনা সদস্যদের। এদিকে গতকাল একই ঘাট দিয়ে দেশে ফিরেন মিয়ানমারে দীর্ঘদিন কারাবন্দী থাকা 173 বাংলাদেশি।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন চিকিৎসাবিদ্যায় অবদানের জন্য স্বাধীনতা পদক পাওয়া অধ্যাপক ডক্টর মোহাম্মদ উবায়দুল কবির চৌধুরী। সোসাইটির প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আগামী 3 বছরের জন্য তাকে এই নিয়োগ প্রদান করেন। অধ্যাপক কবির চৌধুরী মহান মুক্তিযুদ্ধে একজন মেডিকেল শিক্ষার্থী হিসেবে মুক্তিযুদ্ধের সংগঠক ও ভাটিপাড়া ইউনিয়নে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তা দেন। চিকিৎসাবিদ্যা ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক ডক্টর এম.ইউ. কবির চৌধুরী 2020 সালে স্বাধীনতা পুরস্কার পান। এছাড়া তিনি ভারতের অল ইন্ডিয়া মহাত্মা গান্ধী ইনস্টিটিউট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে মুক্তিযুদ্ধ ও চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য 2023 সালে মহাত্মা গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরস্কার লাভ করেন। টাঙ্গাইল শাড়ির জিআই সনদ পেতে সব আইনি প্রক্রিয়া অনুসরণ ও আইনজীবী নিয়োগ করা হয়েছে। এটি বাংলাদেশের নিজস্ব পণ্য এবং এর জিআই সনদ বাংলাদেশেরই থাকবে বলে উল্লেখ করেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। সকালে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত জিআই পণ্যের সনদ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আমরা যে আইনি প্রক্রিয়া সেটা আমরা গ্রহণ করেছি। আমাদের এমবেসি আছে দিল্লিতে এবং আমাদের টাঙ্গাইলের ডিসি সাহেব আছেন, তার মাধ্যমে আমরা সেখানে আমাদের আইনজীবী নিয়োগ করা হয়েছে। সেখানে আমরা আইনগতভাবে তাদের এটা এবং বিশ্বাস করি যে এটা আমাদের পণ্য আমাদেরই থাকবে। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক দুই দেশের অভিন্ন ইতিহাস, মূল্যবোধ ও ভবিষ্যৎ সম্ভাবনার ভিত্তিতে পরিচালিত। এই সম্পর্ক ভারত, চীন, রাশিয়া বা তৃতীয় কোনো দেশের মাধ্যমে পরিচালিত নয়, এমনই মন্তব্য করেছেন বাংলাদেশের যুক্তরাষ্ট্রের পলিটিক্যাল অফিসার ম্যাক্সওয়েল মার্টিন। এই সম্পর্কে আইপিএস কি মাত্রা যোগ করেছে জানতে চাইলে ম্যাক্সওয়েল বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ফোর্সেস গোল 2030-কে সমর্থন করে। এই লক্ষ্য অর্জনে বাংলাদেশকে নানাভাবে সহায়তা করা হচ্ছে। এজন্য বাড়তি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি আগের সহযোগিতাগুলো এগিয়ে নিয়ে চলেছে যুক্তরাষ্ট্র। Operation to promote a free and open Indo-Pacific is just one aspect of our wide-ranging bilateral relationship. বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা আমরা দ্বিপক্ষীয় প্রেক্ষাপট থেকেই দেখি। এই সম্পর্ককে আমরা অন্য দেশের দৃষ্টি দিয়ে দেখি না। গণমাধ্যম সহ নানা জায়গায় শুনেছি যে ভারতের লেন্স দিয়ে বাংলাদেশকে দেখে যুক্তরাষ্ট্র। এটাই সত্যি না। আমরা যদি দ্বিপক্ষীয় অভিন্ন স্বার্থের নিরিখে দেখি তাহলে আমরা একসঙ্গে কাজ করতে পারি। এটাই আমরা সরকার, গণমাধ্যম সহ সবাইকে জোর দিয়েই বলছি। We do not expect every country to have the same assessment of China as we do. ওয়ালটনের এসি কিনে 10 লাখ টাকা পেলেন গাজীপুরের স্যানিটারি ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল আলী। বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি বাজারে ওয়ালটন প্লাজার সামনে আয়োজিত এক অনুষ্ঠানে মিলেনিয়ার আব্দুল আলীর হাতে 10 লাখ টাকার চেক তুলে দেন চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও চিত্রনায়ক আমিন খান। এই সময় উপস্থিত ছিলেন শ্রীপুর থানা যুবলীগ সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন, ওয়ালটন প্লাজার চিফ ডিভিশনাল অফিসার সাদাত হোসেন, ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার সালে আহমেদ, ওয়ালটন এসির ব্র্যান্ড ম্যানেজার খলিলুর রহমান। ওয়ালটনের দেশব্যাপী চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন 20 এর আওতায় এসি কিনে মিলেনিয়ার হয়েছেন আব্দুল আলী। দিনব্যাপী নানা আয়োজনে উদযাপিত হয়েছে রাজধানী উত্তরাস্থ আহসানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের 10ম প্রতিষ্ঠা বার্ষিকী। অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনভর আনন্দমুখর ছিল হাসপাতাল প্রাঙ্গণ। আলোচনা সভায় ঢাকা আহসানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা 18 আসনের সংসদ সদস্য খসরু চৌধুরী, ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ, ঢাকা আহসানিয়া মিশনের সহ সভাপতি অধ্যাপক কাজী শরীফুল আলম সহ অন্যান্যরা। প্রতিষ্ঠা বার্ষিকীতে হাসপাতালের সাবেক 4 জন ব্যবস্থাপনা পরিচালককে আজীবন সম্মাননা দেওয়া হয়। বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির ভূয়সী প্রশংসা করে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে তাকালে লজ্জা হয় মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বুধবার করাচিতে সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রীর বাসায় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় বাংলাদেশ নিয়ে এই কথা বলেন শাহবাজ শরীফ। পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম ডন এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে। 1971 সালে 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন হওয়া বাংলাদেশ এখন আর্থসামাজিক খাতে প্রায় সব সূচকে পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে। অথচ একসময় বাংলাদেশ দেশের বোঝা মনে করা হতো বলে জানান তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের শেষের 3টি ম্যাচ খেলবেন সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছে মিস্টার 75। এর আগে দল ঘোষণার সময় প্রধান নির্বাচক জানিয়েছিলেন সাকিবকে বেশ কয়েকটি ম্যাচে পাওয়া যাবে না। এরপর এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল আলোচনার সমালোচনা। বিষয়টি খোলাসা করেন সাকিব নিজেই, জানান বিসিবির সাথে আগেই তার কথা হয়েছে। প্রথমে 2টি ম্যাচ খেলার কথা থাকলেও বোর্ডের নির্দেশে 3টি ম্যাচ খেলার সিদ্ধান্ত নেন তিনি। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ চলাকালে দেশেই থাকবেন সাকিব। ডিপিএল-এ খেলবেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে। রাতের সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।